আর মেডিসিনটি আলোচনা করবেন আমাদের প্রিয় ম্যাম ডক্টর রেহানা পারভিন পদ্মা। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব, আর পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করবেন জনাব মাহাদি হাসান। জনাব মাহাদি হাসান, আপনি পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কিনা, যদি একজন জি জি শোনা যাচ্ছে, আপনার শুরু করেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم. জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহাদি হাসানকে। আমাদের ম্যাম যদি রেডি থাকেন, আমরা এখন মূল ক্লাসের আলোচনায় চলে যাব। ম্যাম, আপনি যদি রেডি থাকেন ক্লাসটি শুরু করতে পারেন। প্লিজ ম্যাম, শুরু করুন। জি ম্যাম, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সম্মানিত হোমিও ডক্টরসগণ, আসসালামু আলাইকুম ওয়া আদাব। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি রেহানা পারভিন পদ্মা বলছি গাজীপুর থেকে। আমার কথা যদি ভালোভাবে শোনা যায়, কেউ একজন রেসপন্স করুন। ম্যাম, শোনা যাচ্ছে, জি আপনি কন্টিনিউ করুন। জি ধন্যবাদ। জি ম্যাম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের, যার কৃপায় আমরা সম্মিলিত হতে পেরেছি ডোজ অ্যান্ড পটেন্সির অনলাইন মেডিসিন ডিসকাশন ক্লাসে। শুকর আলহামদুলিল্লাহ। শুরুতে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হোমিও শিক্ষাগুরু জনাব ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্যারকে, যার প্রচেষ্টায় আজ ডোজ অ্যান্ড পটেন্সি গ্রুপে এসে হোমিও মেডিসিন নিয়ে দুটো কথা বলতে পারছি। আল্লাহ পাক স্যারকে নেক হায়াত দান করুন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি ডোজ অ্যান্ড পটেন্সি গ্রুপের পরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল রহিম স্যারকে আমাকে ডোজ অ্যান্ড পটেন্সি গ্রুপে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালিকা ম্যামকে, যিনি অনেক সুন্দর করে সঞ্চালনা করেছেন। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যিনি একটু আগে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন, তাকেও। আজ আমরা ক্লাসের শুরুতে একটু বালু নিয়ে কথা বলবো, অর্থাৎ বালুরও মনের কথা আছে। দেখি না একটু বালুর মনের কথাটা কি। বালু, যা দ্বারা সুউচ্চ দালান তৈরি করা হয়। বালু, যার থাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন, নিজের সম্পর্কে উচ্চ ধারণা। কিন্তু ডক্টরসগণ, ভূতলের ওই বালু কি নির্মাণ করবে সুউচ্চ দালান? এটা কি সম্ভব?
একা কি পারবে সে, যদি না তার সাথে সিমেন্ট এবং পানি যোগ করা হয়। তাই সে একা কোনো দায়িত্ব নিতে চায় না, ভয় পায় যখন একা থাকে, একা হওয়ার ভয় পায় সে। তাই সে সিমেন্টের সহযোগিতা নেয় মজবুত কাঠামো তৈরি করার জন্য, যাতে ভেঙে না পড়ে। সে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য পর্বত পথ থেকে আসতে চায় লোকালয়ে। সে ভাবে অন্যরা যেখানে দুর্বৃত্ত সেখানে সে নিখুঁত হতে চায়, আর তাকে নিয়ে যায় আত্মহননের দিকে। সে গভীর নদীতে ঝাঁপিয়ে পড়ে, স্রোতের ধাক্কায় সামনে চলে, কিন্তু মনে হয় যেন পিছনে গড়াচ্ছে, যেমনটি আমরা পানিতে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারি। কিন্তু লোক সমাজে যখন পৌঁছে যায় তখন তার ভয় হয় যে অসংখ্য পায়ের আঘাতে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে আর তাড়াতাড়ি এগুতে পারবে না, তার পদচিহ্ন আর অঙ্কিত করতে পারবে না ভূপৃষ্ঠে, যেমনটি এঁকেছিল সে নদীর বুকে। সে প্রকৌশলীকে তার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে না। সে বলতে পারে না যে তাকে দিয়ে সুউচ্চ দালান তৈরি করা হোক, এবং তাকে দিয়ে সম্ভব। যখন তার মধ্যে জন্ম নেয়, ঠিক তখনই তার মধ্যে জন্ম নেয় রাগ, অস্থিরতা, উদ্বিগ্নতা, আর তার প্রতিশ্রুতি ভেঙে যায়, তার চরিত্রের দুর্বলতা প্রকাশ পায়, নষ্ট হয়ে যায় তার দৃঢ়তা, তার ধর্ম থাকে না, সে উদাসীন হয়ে পড়ে। তার ধর্মগুণ থেকে প্রতিশ্রুতি ভেঙে কৌশলে বাতাসে মিশে পথিকের চোখে গিয়ে মারাত্মক গন্ডগোল পাকায়। সূর্যের কিরণে সে উত্তপ্ত হয়ে পড়ে, সূর্যের কড়া দৃষ্টি তার সহ্য হয় না। যদি তাকে বাতাস দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হয়, তখন কিন্তু সে রেগে যায়, বিরক্ত হয়ে পড়ে, এবং বিরক্ত হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। অথবা সে নিজেকে পরিত্যক্ত হিসেবে পায় রাস্তার ধারে, এবং পৃষ্ঠ হয় মানুষের পায়ে। সম্মানিত ডক্টরসগণ, এতক্ষণ যে বালু নিয়ে কথাগুলো বললাম, সে আর কেউ নয়, সে আমাদের সাইলেশিয়া। জি, আমাদের সাইলেশিয়া মেডিসিনটি বালু থেকে তৈরি মেডিসিন। আসুন সাইলেশিয়া নিয়ে আমরা কিছু কথা বলি। আপনারা যারা উপস্থিত আছেন তাহারা অনেকেই অনেক বিজ্ঞ ডক্টর এবং অনেক অভিজ্ঞ, আমি জানি। আমি আসলে শেখাতে এসেনি, আমি শুধু এসেছি একটু রিমাইন্ড করতে। আবার বলছি, আমি একটু মনে করিয়ে দিতে এসেছি, কেউ কিছু মনে করবেন না। সাইলেশিয়ার আমরা যদি দেখি উৎস, তাহলে এটি মিনারেল গ্রুপের। আর মায়াজম যদি দেখি, তাহলে সোরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলার। আর ডায়াবেটিস যদি থাকে, তাহলে সেটা স্ক্রোফোলাস অর্থাৎ গন্ডমালা ধাতুগ্রস্ত ব্যক্তি। কাতরতা যদি দেখি, তাহলে এটি শীতকাতর মেডিসিন। আর যেখানে যেখানে ব্যবহৃত হয় সেই জায়গাগুলো হচ্ছে ক্ষত বা ঘা, অ্যানাল ফিস্টুলা, ফোড়া, নালী ক্ষত, অস্থির ক্ষয়, পেরেক ফোটার ফলে যে মাংস তৈরি হয়, সেখানেও সাইলেশিয়া ভালো কাজ করে। টিকার পরে যে সমস্যাগুলো হয়, সেগুলোতেও ভালো কাজ করে। টিউমার, কানের সমস্যা, ঘা শুকাতে, হিপ জয়েন্টে অস্থির পীড়ায়, সবিরাম জ্বরে, চোখের পীড়ায়, দাঁতে, গলনালীর পীড়ায়, পরিপাকতন্ত্রে, কোষ্ঠকাঠিন্যে, মূত্র ও প্রজনন তন্ত্রে। আচ্ছা, গঠনাকৃতি আমরা দেখি কেমন। আপনার চেম্বারে যদি কেউ আসে, তাহলে তো আমাদেরকে দেখে প্রথমে বুঝতে হবে যে আসলে মেডিসিন, এই রোগীটি কোন মেডিসিনের। দেখুন, গঠনাকৃতি যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে মাথাটি বেশ বড়, পেট বড়, শুকনো ফ্যাকাশে চামড়া, স্মৃতিশক্তির দুর্বলতার সাথে লেখাপড়ার দুর্বলতাও থাকবে। একা চলতে ভয় পায়, নিয়মিত সঙ্গী চায় ঠিক বালুর মতো, উৎকণ্ঠা, অজানা আশঙ্কা, খুব সহজে ক্লান্ত, অল্প শব্দতেই চমকে যায় আমাদের সাইলেশিয়া। শীর্ণ ত্বক, ঘামে দুর্গন্ধ। শিশুদের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে পেটটি মোটা, উল্টানো বাটির মতো। আমরা যদি পেটে চাপ দেই, তাহলে শক্ত অনুভব হবে আমাদের সাইলেশিয়াতে। ক্যালকেরিয়া কার্বও কিন্তু ঠিক একই রকম হয়, কিন্তু আমরা যদি দেখি পেটটি মোটা, উল্টানো বাটির মতো, কিন্তু চাপ দিলে নরম অনুভূত হয়, সেটা কিন্তু আমাদের সাইলেশিয়া না, সেটা কিন্তু আমাদের সালফার। লবণে অনীহা আছে সাইলেশিয়ায়। মাংস ও দুধ খাওয়ার প্রতি অনীহা, চর্বি এবং দুধ, এই দুটোই সহ্য করতে পারে না আমাদের সাইলেশিয়া। সাইলেশিয়া রোগীদের নখগুলো ঢেউ খেলানো থাকে, নখে সাদা বিন্দুযুক্ত দাগ থাকে। কম বয়সীদের মাথায় টাকও কিন্তু পড়ে আমাদের সাইলেশিয়াতে। এবার আসুন সাইলেশিয়ার মাইল্ড সিমটম নিয়ে আমরা কিছু কথা বলি। আমাদের সাইলেশিয়া, আমরা যে দৃঢ়তার অভাবের কথা বলি, সেটা মানসিক লক্ষণের ভিতর দিয়ে কিন্তু প্রকাশিত হয়, ভীরুতা ও নম্রতায়। আর এই ভীরুতা ও নম্রতা ছাড়া কিন্তু সাইলেশিয়াকে চিন্তাই করা যায় না।
অতিরিক্ত দুর্বলতার কারণে রোগী সব সময় বিছানায় শুয়ে থাকতে চায়। শারীরিক দুর্বলতা থেকে মানসিক দুর্বলতা চলে আসে। কিন্তু কেউ যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু অনেক কিছু করতে পারে সে। ঠিক একটু আগে যে আমি বলেছিলাম সিমেন্ট আর পানির কথা, ঠিক সেরকম। কাজকর্ম করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, খুব একগুঁয়ে স্বভাবের, সামান্য কারণেই আর কি রেগে যায়, মরিয়া হয়ে ওঠে। এমনকি আমাদের সাইলেশিয়া নিজ বাড়িতেও ছাড়া অন্য কোথাও গিয়েও কিন্তু থাকতে পারে না। তাদের একটা পিকুলিয়ার সিমটম আছে, তারা আলপিন সম্পর্কে প্রচন্ড চিন্তা করে এবং আলপিন খোঁজে। আর আলপিনটা খুঁজে পাওয়া মাত্রই কিন্তু তারা গুনানো শুরু করে, অর্থাৎ তারা গুনতে শুরু করে। আর অকৃতকার্য হওয়ার ভয়ে ছাত্রছাত্রী পরীক্ষা দিতে চায় না। বক্তা কিন্তু বক্তৃতা দিতে মঞ্চে উঠতে ভয় পায়, অংশ নিতে চায় না। কিন্তু যদি তাকে জোর করে নামানো অর্থাৎ আর কি উঠানো যায়, তবে কিন্তু বিশেষ সফলতার সাথে কাজটি তিনি সমাধান করেন আমাদের সাইলেশিয়া। আমরা যদি আরো কিছু লক্ষণ দেখি তাহলে সাইলেশিয়াতে শিশুরা দেরি করে হাঁটা শেখে, যেমনটি আমরা ক্যালকেরিয়া কার্ভেও দেখতে পাই। ক্ষুধাবোধ কিন্তু খেতে পারে না, খাওয়ার পর পেটে ভার বোধ অনুভব করে, পানি স্বাদ লাগে না এবং পানি খাওয়ার পরে তাদের বমি হয়ে যায়। লবণ পছন্দ করে না সাইলেশিয়া, মাংস দুধও পছন্দ করে না। তার কারণ চর্বি এবং দুধ কোনোটি সহ্য করতে পারে না কিন্তু আমাদের সাইলেশিয়া। মাথায়, কানের পাশে, হাতে, পায়ে, বগলে প্রচন্ড দুর্গন্ধ থাকে, ঘামে দুর্গন্ধ। তারপরেও দুর্গন্ধ বিশিষ্ট একজিমাও কিন্তু দেখা যায় অনেকের আর কি ঘাড়ে সেটা হচ্ছে একজিমা থাকে তাদের দুর্গন্ধ বিশিষ্ট। হাত ও পায়ের তালু ঘামে, ঘাম চাপা পড়ে নানা অসুখ বিসুখ দেখা যায় কিন্তু আমাদের সাইলেশিয়াতে। পিরিয়ডে জরায়ু থেকে শ্বেত বর্ণের স্রাবও কিন্তু নির্গত হয় আমাদের সাইলেশিয়াতে। শিশু যখন স্তন্য পান করে তখন মায়ের জননেন্দ্রিয় থেকে উজ্জ্বল রক্ত নিঃসৃত হয়, প্রচুর পরিমাণে রক্তস্রাব হয়। আর এই ঋতুস্রাব এই ঋতুস্রাব জনিত কারণে সমস্ত শরীর কিন্তু তাদের থেকে অর্থাৎ মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায়। আত কপালে মাথা ব্যথার সময় ডান দিকটা বেশি আক্রমণ করে। তার ব্যথাটা মাথার পিছন দিক থেকে শুরু করে মাথার উপরে ওঠে খুব জোরে, অর্থাৎ কাপড় দিয়ে যদি টাইট করে বাঁধা যায় তাহলে কিন্তু সে উপশমিত বোধ করে। আর একটা জিনিসে উপশম বোধ করে, সেটা হচ্ছে উত্তাপে। অক্ষি ক্ষত, নালী ঘা, তা থেকে পুঁজ নির্গত হয়, এমনকি হাড়ের টুকরাও কিন্তু নির্গত হয়। চোখের কোণে ক্ষত, কর্নিয়া ক্ষত, ক্ষতে নালী ক্ষত, নরম ঘা, সহজেই রক্ত পড়ে এবং চারপাশ অসাড় হয়ে যায়। নালী ক্ষতে তরল দুর্গন্ধ এবং হলুদ রসও কিন্তু নিঃসৃত হয় আমাদের সাইলেশিয়ার পেশেন্টে। শরীরে কাঁটা বিদ্ধ হলে, মাছের কাঁটা গলায় বিঁধলে, বন্দুকের গুলি বিদ্ধ হলে আমাদের সাইলেশিয়া কিন্তু বের করে দেয়। এতই ক্ষমতা আমাদের সাইলেশিয়ার। আমাদের নেক্টন সাল্প কি করে জানেন তো? আমাদের নেক্টন সাল্প কিন্তু শরীর থেকে পানি বের করে দেয়, আর দেহ থেকে বুলেট বের করে দেয় আমাদের আরেকটি শক্তিশালী মেডিসিন আছে, তিনি হচ্ছেন আমাদের কার্সিনোসিন। সাইলেশিয়ার রোগে কিন্তু প্রচন্ড ঘামে, পায়ে ঘাম বসে যদি কোনো রোগ হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা সাইলেশিয়াকে চিন্তা করতে পারি। ক্যালকেরিয়া কার্ভও মাথায় বেশি ঘামে, বিশেষ করে মাথার দিকটা তাদের বেশি ঘামে, আমরা সকলে জানি। ক্যালকেরিয়ার রোগী একটু মোটাসোটা, থলথলে, পেট কিছুটা বড় থাকে, কিন্তু সাইলেশিয়ার রোগী আবার দেখা যাচ্ছে চিকন হয়, লম্বা, প্রচুর খাওয়া দাওয়া সত্ত্বেও স্বাস্থ্যহীন হয়, কারণ টিউবারকুলারের প্রভাব তাদের ভিতরে থাকে। অনেক সময় সাইলেশিয়াতে মাথায় এতটা ঘামে যে বালিশ ভিজে যায়। ক্যালকেরিয়া কার্ভ এবং স্যানিকুলাতেও কিন্তু এমন লক্ষণ আছে। সাইলেশিয়ার রোগী অল্প কাজ করতে কিন্তু মাথা ও মুখে প্রচন্ড ঘেমে যায়, আমরা সকলে জানি। স্যানিকুলাতেও কিন্তু মাথার পিছনে ও ঘাড়ে বেশি হয়, ঘামটা বেশি হয়। স্যানিকুলার রোগী গরম সহ্য করতে পারে না, এমনকি শীতকালেও গায়ে জামা রাখে না। সাইলেশিয়া, ক্যালকেরিয়া শীত কাতর, আর স্যানিকুলা কিন্তু গরম কাতর। সাইলেশিয়ার রোগী এতটাই শীত কাতর যে কিছুতেই শরীর গরম হতে চায় না। শীতকালে অতিরিক্ত কাপড় গায়ে দেয় সে। হাঁটু থেকে নিচ দিকে এত ঠান্ডা থাকে, অর্থাৎ আমি পায়ের কথা বলছি, তাদের পাগুলো এমন ঠান্ডা থাকে যেন মনে হয় সে ভিজে একটা মোজা পরে আছে।
কোনো জায়গায় কাটাছেঁড়া ক্ষত দেরিতে শুকায় এবং যদি পুঁজ হয় সেখানে কিন্তু আমরা অবশ্যই সাইলেশিয়াকে চিন্তা করতে পারি। ফোড়া ও ক্ষত প্রদাহের পর পুঁজ সঞ্চয় হলে অবশ্যই সেখানে সাইলেশিয়া। প্রদাহের পুঁজ হয়ে যদি ক্ষত হয় সেখানেও সাইলেশিয়া অনেক ভালো কাজ করে। হিপারসাল ও মার্কসল যে অবস্থায় আমরা ব্যবহার করি ঠিক একই অবস্থায় সাইলেশিয়াও কিন্তু অনেক কার্যকরী একটি মেডিসিন। শরীরের গভীরতম প্রদেশে যদি ক্ষত হয় তাহলেও সাইলেশিয়া অনেক ভালো কাজ করে। ফোড়া থেকে যদি দুর্গন্ধযুক্ত পাতলা পুঁজ বা রক্ত মিশ্রিত পানির মতো পুঁজ নির্গত হয় এবং ফোড়া যদি পুরাতন আকার ধারণ করে সেখানেও কিন্তু সাইলেশিয়া অনেক ভালো কাজ করে। ফোড়া সেরে যাওয়ার পর যদি ওই আক্রান্ত স্থানটি অনেকের ফুলে যায়, শক্ত হয়ে থাকে, সেখানেও কিন্তু আমাদের সাইলেশিয়া অনেক ভালো কাজ করে। হিপারসার্প ও সাইলেশিয়া দুটি ওষুধই কিন্তু আমরা জানি পুঁজ নিবারণের জন্য ব্যবহৃত হয়, তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো হিপারের পুঁজ হয় গাঢ় আর সাইলেশিয়ার পুঁজ পাতলা অথবা রক্ত মিশ্রিত পানির মতো কিন্তু হয়। হিপ জয়েন্ট ও হাঁটুতে সামান্য ব্যথা এবং ক্রমান্বয়ে সে ব্যথা সমস্ত পায়ে ছড়িয়ে যায়। আক্রান্ত পা ক্রমশ সরু এবং লম্বা হয়ে থাকে অনাক্রান্ত পা অপেক্ষা। আক্রান্ত পা লম্বায় আক্রান্ত পাটা লম্বায় কিছুটা বড় মনে হয়। সবসময় জ্বর থাকে, জ্বর 103 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। ক্রমশ রোগী চলার শক্তি কিন্তু কমে আসে, পা নাড়াতে পারে না। নিতম্ব অর্থাৎ পাছার মাংস পেশিগুলোও কিন্তু শীতল হয়। আক্রান্ত স্থান ফলে লাল বর্ণ হয়, চকচক করে, কটকট দপদপ করে, অত্যন্ত যন্ত্রণা হয়। যন্ত্রণা কিন্তু রাতে বেশি বাড়ে। অস্থির ক্ষত হয় আমরা খেয়াল করি যে ক্রমে পাটা ছোট হয়ে আসে। পেশেন্ট মনে করে যে আমার পাটা ছোট হয়ে আসছে। এই পুঁজের জন্য যে জ্বর চলে আসে রোগী ক্রমশ কিন্তু দুর্বল হয়ে পড়ে আমরা জানি, এবং সেটা কিন্তু আবার পরে মারাত্মক আকার ধারণও করে। হিপ জয়েন্টের জন্য আমরা ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, হিপারসাল্প, চায়না, সাইলেশিয়া এইসব মেডিসিন ব্যবহার করতে পারি। সেটি অবশ্য লক্ষণ ভেদে, আমাদের লক্ষণগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। অস্থির সমস্যায় আমাদের মনে রাখতে হবে যে আক্রান্ত স্থানে যদি ঠান্ডা পানি বা অন্য কোনো ঠান্ডা দ্রব্য দিলে অথবা ঠান্ডা লাগালে সেটা কিন্তু রোগী সহ্য করতে পারে না আমাদের সাইলেশিয়ার পেশেন্ট। স্ক্রোফিলা ধাতু শিশুদের অস্থিপীড়া অর্থাৎ হাড়ের সমস্যায়, বিশেষ করে যদি হাড় বেঁকে যায় তাহলে কিন্তু সাইলেশিয়া অনেক উপকারী একটি মেডিসিন। সাইলেশিয়ার রোগীর গ্রন্থি প্রায়ই ফোলে এবং পেকে যায় এবং একটু স্পর্শ রোগী সহ্য করতে পারে না, প্রচন্ড স্পর্শকাতর হয়ে পড়ে। ক্ষয় জ্বরের ক্ষেত্রে ছোট ছোট শিশু এবং 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক বৃদ্ধদের ক্ষেত্রে নির্ভয়ে প্রয়োগ করা যায়, কিন্তু যে সকল যুবতী দীর্ঘদিন যাবৎ ক্ষয় রোগ ভোগ করতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু গভীর চিন্তায় পড়ে তারপরে আমাদের প্রয়োগ করতে হবে। যাই হোক, ক্ষয় রোগ এবং জ্বরাবস্থায় সাইলেশিয়া প্রয়োগ করতে হলে রোগীর বল, ক্ষয়কারী ঘাম, দুর্বলতা, শীর্ণতা, পুষ্টিহীনতা, প্রবল ভীতি, উৎকণ্ঠা, ঠান্ডা লাগার প্রবণতা, দুর্গন্ধ ঘাম, এই লক্ষণগুলো কিন্তু অবশ্যই তার বর্তমান থাকতে হবে, নচেত কিন্তু সাইলেশিয়া দেওয়া যাবে না। গ্রন্থির স্ফীতিতে আমরা যদি দেখি ঘাড়, বগল, কুচকি, স্তন ইত্যাদি যে কোনো স্থানে কিন্তু গ্রন্থি ফুলে শক্ত হলে, পাকলে কিন্তু সেখানে আমাদের সাইলেশিয়া অনেক ভালো কাজ করে। মাথা ব্যথার এর বিশেষত্ব হলো মাথায় সামান্য ঠান্ডা বাতাস লাগার ফলে আর মাথা ব্যথাটা বেশি হয় এবং মেরুদণ্ড থেকে মাথার পেছনে অর্থাৎ ডান চোখে কেন্দ্রীভূত হয়। এই সময় রোগী বলে আমার মাথা ফেটে যাচ্ছে, মানে প্রচন্ড এক ব্লাস্ট সেন্সেশন যাকে আমরা বলি, এই অনুভূতিটি কাজ করে। এবং আমরা দেখতে পাই যারা এই ব্যথাটি তাদের ক্ষেত্রে হয় যারা স্কুলে যায়, তাদের ভিতরে এই মাথা ব্যথাটা প্রচন্ড দেখা যায়। এই মাথা ব্যথাটা মাথা চাপলে, প্রচুর পরিমাণ প্রস্রাব করলে এবং মাথা যদি ঘামে তাহলে পেশেন্টের অনেক উপশম হয়। যদি সমস্যা শারীরিক ও মানসিক পরিশ্রম হয় এবং উচ্চ শব্দ হলে বৃদ্ধি পায়, সেখানে কিন্তু আমরা অবশ্যই সাইলেশিয়াকেই ভাববো। আমরা জানি অনেকের চোখের পাতায় অঞ্জনি হয়, সাথে পুঁজ, চোখের কোণে পুঁজ সংযুক্ত নালী ক্ষত, সাথে জ্বালা,
সূচ ফোটানোর মতো ব্যথা এবং আলো যদি সহ্য করতে না পারে, অবশ্যই আমরা সেই পেশেন্টের ক্ষেত্রে সাইলেশিয়াকে ভাবতে পারি। এটা ব্যতীত যদি কারোর চোখে আঘাত লাগে অথবা বাহিরের কোনো বস্তু প্রবেশও করে এবং সেক্ষেত্রে যদি পেশেন্টের পুজ উৎপন্ন হয়, তাহলেও কিন্তু আমরা সাইলেশিয়াকে ভাবতে পারি। পুরাতন কান পাকায় যদি পুজের মতো কিংবা দধির মতো এবং সাথে দুর্গন্ধ থাকে, তাহলে কিন্তু সাইলেশিয়াকে চিন্তা করা যায়। কানের পর্দা ছিদ্র হয়ে যদি পুঁজ পড়ে এবং এই পুঁজগুলো যদি ঘোলের মতো সাদা এবং এই কান পাকা যদি সহজেই না সারে, তাহলে কিন্তু তাদের জন্য অবশ্যই সাইলেশিয়া একটি উপকারী মেডিসিন। আবার কোন কোন রোগী কানের ভিতরে কিন্তু নানা প্রকার শব্দ হয়, যেমন ধরুন ট্রেন চলা শব্দ, বন্দুকের গুলি ছোড়ার শব্দ, হিস হিস হুস হুস, নানা প্রকার শব্দ হয়ে থাকে, কানের মধ্যে খোল জমা হয় এবং কানের পর্দা ফেটে যায়। এগুলো আমাদের সাইলেশিয়ার পেশেন্টের ভিতরে কিন্তু এই যে আমি প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো কিন্তু তাদের ভিতরে আমরা দেখতে পারি। দাঁতের সমস্যায় সাইলেশিয়া রোগীর মুখের যে আকৃতি এমন হয় যে সেটা রুগ্ন, রক্তশূন্য এবং জরাজীর্ণ এবং অবসাদগ্রস্ত হয়। ঠোঁটের কোণগুলো কিন্তু ফাটা ফাটা হয়, দাঁতগুলো সমান হয় না, দাঁতগুলো সমান নয়, অসম প্রকৃতির, অর্থাৎ এনামেল শূন্য, জ্যোতিহীন ও ক্ষয়প্রবণ হয়। সেজন্য রোগী প্রায়ই কিন্তু দাঁতের যন্ত্রণায় কষ্ট পায় এবং আমরা দাঁতের যন্ত্রণায় কিন্তু আমরা সেখানে সাইলেশিয়াকে ব্যবহার করতে পারি। অন্যান্য স্নায়বিক ব্যথার মতো কিন্তু দাঁত ব্যথাটাও প্রচন্ড কষ্ট দেয় এবং কিন্তু তার তাপ প্রয়োগে যদি উপশমিত হয়, তাহলে কিন্তু আমরা সেখানে সাইলেশিয়াকে চিন্তা করব। যদি কারো মাড়ির উপর স্ফোটক এবং চোয়ালে অস্থিক্ষত প্রবল ভাবে দেখা যায়, সেখানেও কিন্তু আমরা সাইলেশিয়াকে ভাবতে পারি। আর টিউবারকুলার হয় বারবার কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা আছে আমাদের সাইলেশিয়াতে। ঠান্ডা লাগার ফলে গলদেশের গ্ল্যান্ড স্ফীতি অর্থাৎ টনসিল প্রদাহটা বেশি হয়। তবে গলদেশ সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আসলে অল্প দিনে হয় না, আমরা সকলেই জানি। অর্থাৎ বেলেডোনার মতো হঠাৎ করে কিন্তু এই সমস্যাগুলো হয় না। দিনের পর দিন ঠান্ডা লাগার ফলে, ঠান্ডা খাবার খাওয়ার পরে সাইলেশিয়ার লক্ষণে এসে আমাদের পেশেন্ট উপস্থিত হয়। পরিপাকতন্ত্রের দিকে আমরা একটু যদি যাই, তাহলে আমরা দেখতে পাই তাদের যে যকৃতটি আছে তাদের সুস্থ থাকে না, যার ফলে হজমের সমস্যার কারণে পাকস্থলী দুর্বল হয়। আর দুর্বলতার কারণে হিক্কা অর্থাৎ বমি লক্ষ্য করা যায়। এমনকি শিশুদের মায়ের দুধ এবং বয়স্ক ব্যক্তির গরুর দুধ কিন্তু হজম করতে পারে না, তারা তরল মল অথবা বমি আকারে সেই দুধগুলো বের করে দেয়। সাইলেশিয়া যদিও বা শীতকাতর, তারপরও কিন্তু তারা গরম খাবার পছন্দ করে। চা কফি খেতে দিলে তারা অনেক ঠান্ডা করে তারপরে খায়। অন্যান্য খাদ্যদ্রব্য কিন্তু তারা ঠান্ডা করে খায়। আইসক্রিম, বরফ দেওয়া পানি বেশি পছন্দ করে। কিন্তু শুধুমাত্র ঠান্ডার সমস্যা যদি কারো লেগে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করেন, তখন বলবে আমি ঠান্ডা খাবারটা অ্যাভয়েড করে চলি। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে সাইলেশিয়াতে কিন্তু প্রচুর কোষ্ঠবদ্ধতা আছে। মল একটু বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়। আমরা সবাই জানি সাইলেশিয়ার লাজুক মল, অর্থাৎ একটু বের হয়ে আবার ঢুকে যায়। অনেক সময় রোগী আঙুলের সাহায্যেও তা বের করে। মল ত্যাগের সময় অনেক বেশি কোদ দিতে হয়। রোগী মনে করে তার মলদ্বার বোধহয় এই ফেটে গেল। মল শুষ্ক থাকে, প্রচন্ড দুর্গন্ধ থাকে এবং নিষ্ফল বেগ। বারবার কোদ দেওয়ার ফলেও মলদ্বার অনেক সময় চিরেও যায়। এ সকল কারণে কিন্তু সাইলেশিয়ার মলদ্বারে অর্শ বা পাইলস, এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায়। অর্শ পাইলস কি আমরা সকলেই জানি, তারপরে একটু বলছি। অর্শরোগ হলো মলদ্বারের ভেতরে বা বাইরের অংশে রক্তনালী ফুলে যাওয়ার একটা অবস্থা, যা ব্যথা, রক্তপাত এবং অস্বস্তির কারণ হতে পারে। এটা খুব সাধারণ একটা রোগ, যে কোনো বয়সে কিন্তু হতে পারে। সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে কিন্তু আমাদের এই অর্শ অর্থাৎ পাইলস রোগটা বেশি দেখা যায়। পাইলস রোগ কিন্তু আসলে দু ধরনের হয় আমরা জানি। একটা অভ্যন্তরীণ অর্শ, অর্থাৎ অর্শটি ভিতরে থাকে, মলদ্বারের ভিতরের অংশে হয়। সাধারণত ব্যথা কিন্তু খুব বেশি হয় না,
তবে কি মানে মলের সঙ্গে রক্তপাতটা হয়। অনেক সময় মলত্যাগের সময় বাহিরেও বেরিয়ে আসে। আর যেটা বাহ্যিক অশ্ব সেটা মলদ্বারের বাহিরের অংশে হয়, ব্যথা ও চুলকানি হয় এবং ফুলে ওঠে। কখনো রক্ত জমে গিয়ে কিন্তু হেমোরয়েড হতে পারে। অশ্বরোগের কারণসমূহ যদি আমরা দেখি, আমাদের নানা কারণেই অশ্ব হতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দীর্ঘমেয়াদী যদি আমাদের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া থাকে, অতিরিক্ত যদি আমরা মল ত্যাগের বেগ দেই এবং দীর্ঘ সময় যদি বসে থাকি, বিশেষ করে টয়লেটে, তাহলে কিন্তু আমাদের এই অশ্বের সমস্যাটা বেশি হয়। এবং মহিলাদের গর্ভাবস্থা অর্থাৎ প্রসবের সময় পেটের অতিরিক্ত চাপ পড়ে আমাদের মহিলাদের, তাদের অতিরিক্ত ওজনটা বেড়ে যায়, যার কারণে কিন্তু এই অশ্বের সমস্যাটা অনেকের দেখা যায়। এবং হরমোনের পরিবর্তনের কারণেও কিন্তু এই অশ্বের সমস্যাটা দেখা যায়। এবং অশ্বের সমস্যাটা কেন দেখা যায় যদি আমি বলি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ফাইবার যুক্ত খাবারগুলো সেগুলো খাই না, যার কারণেও কিন্তু অশ্বের সমস্যাটা দেখা যায়। আচ্ছা, অশ্বের সমস্যাটা আমরা বুঝবো কি করে? নিশ্চয়ই কোনো প্রাথমিক একটা সিমটম থাকে। তাহলে প্রাথমিক সিমটম গুলো কি সেগুলো বলছি। যেমন ধরুন, মলের সঙ্গে তাজা রক্ত পড়া, মলদ্বারে ব্যথা বা জ্বালা করা, চুলকানি বা অস্বস্তি, অশ্ব ফুলে ওঠা বা ফোলা অংশ অনুভূতি হওয়া, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ লাগা। এসব কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অশ্ব অর্থাৎ পায়েস থেকে নিজেদেরকে কিন্তু সাবধান করতে পারবো। কেউ বোধহয় আনমিউট আছেন, প্লিজ একটু মিউট করেন। আমাদের যে জীবনধারা যে ব্যবস্থাপনাগুলা, এগুলো চেঞ্জ করলে কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই পায়েস থেকে কিন্তু দূরে থাকতে পারি। আসলে মেডিসিন তো কোনো সমাধান না, সঠিক জীবনধারার মানগুলো সঠিকভাবে পরিচালনা করাটাই এটা একটা ভালো সমাধানের পথ। সেক্ষেত্রে আমরা উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি, ফলমূল, গোটা শস্য খাওয়া এবং প্রচুর পরিমাণে পানি পান করলে কিন্তু আমরা এই ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবো। তেমনি সাথে ব্যায়াম আমরা যদি সংযুক্ত করি তাহলেও আমরা সুস্থ থাকতে পারবো। কোষ্ঠকাঠিন্য হলে সঙ্গে সঙ্গে সেটা নিয়ন্ত্রণের যদি রাখি, সেক্ষেত্রেও আমরা অশ্ব থেকে দূরে থাকতে পারবো। এবং দীর্ঘ সময় বসে না থাকা, অর্থাৎ যে কোনো কারণে বসে না থাকাই ভালো। সেটা যদি হয় টয়লেটে, তাহলে তো সেটা খুবই খারাপ। আচ্ছা, যাই হোক, এতক্ষণ আমরা একটু অশ্ব নিয়ে কথা বললাম, এজন্যই বললাম কারণ সাইলেশিয়া আমরা পাইলসের রোগীগুলো পাই, এগুলো বেশিরভাগই আমরা সাইলেশিয়া প্রয়োগ করি। তো মেডিসিনের পাশাপাশি আমাদের এই যে সচেতনামূলক যে কথাগুলো, যারা এই যে লক্ষ্য করবে যে কেন পায়েস হয়, পায়েস হওয়ার আগ মুহূর্তে কি কি লক্ষ্য করতে হয়, পায়েস হওয়ার পরে কি ধরনের খাবার খেতে হয়, এগুলো যাতে আমরা বলতে পারি রোগীদের, এই জন্য আমি একটু বললাম। আমি জানি আপনারা সকলেই জানেন, তারপরে একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, সহবাসের সময় যদি গা বমি বমি ভাব হয় এবং সহবাসে যদি অনিচ্ছা প্রকাশ করে, তাহলে কিন্তু সেই রোগীটি আমাদের সাইলেশিয়া। শিশু যখনই স্তন্যপান করে তখনই মায়ের যোনি হতে কিন্তু রক্তস্রাব হয়। আর সহবাসের পরের দিন যোনি থেকে যদি রক্তস্রাব হয়, তাহলে কোন মেডিসিন আপনারা কি জানেন? যে আমি বলছি, তাহলে সেই মেডিসিনটির নাম ক্রিওজোট। মূত্র প্রজনন তন্ত্রে সাইলেশিয়া ধাতুগ্রস্ত রোগীর মূত্রতন্ত্রাদি শ্লৈষিক ঝিল্লি সমূহগুলো ঠান্ডা লাগার ফলে অনেক সময় নানা কষ্টকর লক্ষণ, যেমন গনোরিয়ার মতো স্রাব, রক্ত মিশ্রিত বা গাঢ় দইয়ের মতো প্রস্রাব ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায়। প্রজনন তন্ত্রে ও তৎসংলগ্নবর্তী যদি স্থানে ফোড়া, বিশেষ করে অন্ডকোষে পানি সঞ্চয় হয়, তাহলে কিন্তু আমরা সাইলেশিয়াকে চিন্তা করতে পারি। এবং বালক বালিকাদের ঘুমের মধ্যে, অর্থাৎ ছেলে মেয়েদের ঘুমের মধ্যে অসারে মূত্রত্যাগের লক্ষণও কিন্তু দেখা যায় আমাদের সাইলেশিয়াতে। আমাদের মেডোরি নামের রোগীও কিন্তু বিছানায় প্রসাবের একটা দারুণ একটা ওদের আর কি ব্যাড হ্যাবিট আছে। পুরুষ রোগীদের সহবাসে কিন্তু আমরা জানি শক্তির দুর্বলতা প্রচন্ড কম লক্ষ্য করা যায় আমাদের সাইলেশিয়াতে। তাদের সামর্থ্যটা খুব বেশি একটা থাকে না। সহবাসের পর রোগী বেশ কিছুদিন দুর্বল থাকে এবং শরীরে ব্যথা থাকে। সেক্ষেত্রে রোগীর সিমেন কিন্তু অনেক তরল হয়, অর্থাৎ পাতলা হয়। সেজন্য তাদের কি সমস্যা হয়? মলত্যাগকালে কোদ দেওয়ার সময় অসারে সেটা নির্গত হয়। আমরা এবার সাইলেশিয়ার কিছু পিকুলিয়ার সিমটম নিয়ে কথা বলবো। আলপিন বা পেরেক বা সুচালো বস্তু, এমনকি মাছের কাঁটাকে সাংঘাতিক ভয় করে এবং গলায় কাটা ফুটার ভয়ে
খুব সাবধানে মাছ ভেজে খায়, অথবা অনেক রোগী বলে কি দুধ আমি মাছই খাবো না। আর আরো একটি লক্ষণ হলো ক্যালিব্রাইকোমের মতো রোগীর জিভার উপরে মনে হয় যেন একটি চুল আটকে আছে। এই অনুভূতিটাও সাইলেশিয়ার কাজ করে। প্রস্রাব করলে তাদের কিন্তু মাথা যন্ত্রণা কমে যায়। শিশুকে স্তনপান করানোর সময় যোনিপথে রক্তস্রাব হতে থাকে আমাদের সাইলেশিয়ার, এবং নিজের যৌবনকালে স্বপ্ন দেখেন আমাদের সাইলেশিয়া। সাইলেশিয়ার প্রয়োগ নিয়ে কিছু সতর্কতামূলক কথা আমি বলছি, কিছু সতর্কতা অবলম্বন করা উচিত সাইলেশিয়ার ক্ষেত্রে। সেটি হচ্ছে হার্টের রিং পরানো থাকলে সাইলেশিয়া কিন্তু দেওয়া যাবে না। দেহে বোমা বা ককটেলের স্প্লিন্টার থাকলেও কিন্তু সেক্ষেত্রেও আমাদের সাইলেশিয়া দেওয়া যাবে না। ক্ষয়রোগ এবং ক্ষয়রোগের পূর্বে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যেহেতু গভীরতার দিক দিয়ে এর সমকক্ষ ওষুধ খুবই কম, তাই বারবার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সতর্কতাগুলো কিন্তু অবলম্বন করতে হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কারো পায়ে গোঁজ ঢুকলে সাইলেশিয়া প্রয়োগ করলে কিন্তু পচন শুরু হয়ে যাবে এবং সেখান থেকে গ্যাংগ্রিনে কিন্তু রূপ নিতে পারে। তাই অবশ্যই আমাদের সাইলেশিয়া প্রয়োগে সতর্ক হতে হবে। আমরা যদি সাইলেশিয়ার বৃদ্ধি নিয়ে বলি, তাহলে প্রতি পূর্ণিমায় ঠান্ডা বাতাসে অমাবস্যার পর, অর্থাৎ নতুন চাঁদ উঠলে, টিপলে, মাথায় অনাচ্ছাদিত রাখলে, স্তন্য দুধ বা গরুর দুধে বেশি হয় সাইলেশিয়ার রোগ লক্ষণগুলো। আমি আগে আলোচনা করেছি। ঋতুস্রাবের সময় ডান দিক চেপে শুলে, পায়ের ঘাম চাপা পড়লে, শব্দে, স্পর্শে, সঞ্চালনে, মেরুদণ্ডের সামান্য আঘাত লাগলে, স্নায়বিক এবং মানসিক উত্তেজনায়, রাত্রিকালে এবং জলবায়ু পরিবর্তনে কিন্তু সাইলেশিয়ার রোগ লক্ষণগুলো বেশি হয়। আমাদের এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর উপশমের কথা যদি বলি, তাহলে মাথা আচ্ছাদিত অবস্থায়, চাপলে, বিশ্রামে, গরমে, উষ্ণ জিনিস পান করলে, ঘরের ভিতর অর্থাৎ গৃহমধ্যে প্রচুর প্রস্রাবে এবং গ্রীষ্মকালে। সম্মানিত ডক্টরসগণ, এতক্ষণ আমার আলোচনা শুনলেন আপনারা ধৈর্য ধরে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার আলোচনার মধ্যে অনেক ভুল থাকবে, যেহেতু আমি নতুন আলোচক, ভুল থাকা স্বাভাবিক। আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ম্যামকে সাইলেশিয়ার উপর এত তথ্যবহুল আলোচনা করার জন্য। আমি এখন আমাদের সম্মানিত স্যাররা যারা আছেন, আমি তাদের কাছে যাব একে একে করে। আমাদের এখানে একজন সম্মানিত স্যার আছেন, ইশরাত হোসেন লিপ্টন স্যার। স্যার, আজকের ক্লাস সম্পর্কে যদি আপনি একটু অভিব্যক্তি প্রকাশ করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, বলুন। আমি তো আপনাদের সঙ্গে নতুন, কি বলবো, নিঃসন্দেহে চমৎকার উপস্থাপনা করেছি। টপিক ছিল সাইলেশিয়া। অনেক 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 অনেকগুলো লক্ষণ দিয়েছে। তা আমার কথা আমি একটু দেখি, তালিকাটা দেখি। আসলে আমি কিছু বললে আব্দুল্লাল ফিরোজ স্যারকে দেখছি। স্যার আসসালামু আলাইকুম। আরো দু একজন দেখছি যারা